এনার্জি আছে সবার মধ্যে? আমরা আজকে 3 নম্বর সেট করব, সিন আনসিন গ্রামার রাইটিং। ঠিক আছে, রাইটিংটা আমি দিয়ে দেবো, তোমরা খাতায় লিখে নেবে বাড়িতে। আর তোমরা পুরো সেটটা উত্তর সমেত পাবে। এই সেটটা করার আগে নিজেরা আশা করি চেষ্টা করেছো। প্রশ্নবিচিত্রা 3 নম্বর সেট নিজে থেকে বাড়িতে আগে চেষ্টা করো, যদি না করে থাকো আগে করো, তারপর ক্লাসে আসবে। আচ্ছা, আমরা পুরো ভালোভাবে সেটটা করব। এই ধরনের সেটগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল, কি থেকে দেওয়া হয়েছে? টম লসেস না লুজেস, কি হারিয়ে ফেলেছে তার, তাই তো? আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন কি আছে? টম ফেল টু গ্রোয়ানিং, মিলিয়ে নাও, গোঙাচ্ছিল, তাই তো? টম ডিজায়ার টু বি, তার মধ্যে এই ডিজায়ার ছিল, মানে সে এটা চাইছিল, কি চাইছিল? অসুস্থ হতে তিনি চাইছিলেন, সিক। টম অসুস্থ হতে চাইছিল। আচ্ছা, এবার কমপ্লিট করতে হবে সেন্টেন্স। টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। এইলমেন্ট মানে কোনো অসুস্থতা ভেতরে আছে কিনা। তো এটা কোথা থেকে লিখলাম আমরা? টেক্সটে রয়েছে। আচ্ছা, কজ এফেক্ট একটু দেখে নাও, জিনিসগুলো মিলিয়ে নাও সবাই। আর একটা আছে, ড্রয়িং হিজ সোর টো। টম কি হবে? হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। টোটা ইন্সপেকশন করছে, দেখি কোথাও কিছু আছে নাকি। ঠিক করে নেবে যারা ভুল করেছো, আর যারা ঠিক করেছো রাইট দেবে। আচ্ছা, কজ এফেক্ট দেখো, কজ হচ্ছে কি? কজ মানে কি? কারণ। এফেক্ট মানে ফলাফল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তাই তো? ওপরের একটা দাঁত লুজ হয়ে গেছে, এটা ছিল কারণ। তাহলে এর ফলাফল কি হলো? সে কিন্তু ওই সমস্যাটা তখনই দেখালো না, রিজার্ভে রেখে দিল, যে পরে যদি কিছু না হয় ওটা দেখাবো, আর ওটাই হয়ে গেছিল বিপদ, তাই তো? তাহলে টম থট, ভেবেছিল, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, এখনের জন্য এটা রিজার্ভ থাকে এই সমস্যাটা। তো এটা পুরো টেক্সটেই আছে। লাকিও সে ফিল করেছিল, এটাও একটা রিজন। কজ ফলে হ্যাঁ, লাকি ফিল করেছিল, ওটাও হবে। আবার এটার সাথে ওটা জুড়ে দিলেও হবে, একই ব্যাপার। আচ্ছা, হি থট, আমরা টেক্সটটা তো খুব ভালো করে পড়েছিলাম, সবার তো মনে পড়ছে তো? হ্যাঁ, হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল, স্টমাকের যে সমস্যা। আচ্ছা, কজ ফলাফল কি? তো এটা হওয়ার পর সে ভীষণ হোপফুল হয়ে গেছিল, আশাবাদী, যে এবার হয়তো আমাকে স্কুলে যেতে হবে না। মানুষের সমস্যা থেকে পালাতে চায়, ও সমস্যা চায়। ইন, এখানে কি বলেছে? পিক আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। দেখো, সিনোনিম ওয়ার্ড এরকম টাইপের আমাদের প্যাসেজ থেকে বার করতে হবে। ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে সিমটম, ইন্ডিকেশন আর সিমটম একই টাইপের। সিনোনিম, সিমটম মানে কোনো সমস্যা, ইন্ডিকেশন মানে ওই যে কোনো একটা যে ইন্ডিকেট করা হচ্ছে এখানে কোনো সমস্যা। আচ্ছা, উইক, উইক মানে কি? দুর্বল, দুর্বল। তাহলে ফিবেল মানেও ওই দুর্বল, সিনোনিম টাইপের। আচ্ছা, এবার আমাদের কি পোয়েম এটা? আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল, কি থেকে দেওয়া হয়েছে? হ্যাঁ, মাইল্ড, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। আমরা কিন্তু সিন আনসিন পড়েই উত্তর করব, না পড়ে করব না, আমি পড়ছি না, তোমাদের পড়ে নিতে হবে। দেখো, হোয়াট স্ট্যান্ডস, প্রশ্ন উত্তর, হোয়াট স্ট্যান্ডস ইন দ্য গ্রিন গ্রাস। তাহলে দেখো, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে, তারপরে যদি ভার্বের শেষে এস বা ইয়েস বা একটা নর্মাল যদি ভার্ব থাকে, তাহলে হোয়াটের জায়গায় উত্তরটা বসিয়ে দিলেই হয়। দ্য ড্যাম, এটা হচ্ছে মেন উত্তর, ঘাসের উপরে ড্যাম। বাদ বাকি আমরা টেক্সট থেকে নিতে পারি। স্ট্যান্ডস ইন দ্য গ্রিন গ্রাস, স্ট্যান্ডস ইন দ্য গ্রিন গ্রাস, লং কথাটা দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, হোয়াট ডাজ পাল মিন হেয়ার। তাহলে পাল, এটা এখানে কেন ইউজ হচ্ছে? হেয়ার মানে এখানে, তো এটা একটা অতিরিক্ত অংশ, হেয়ার দিয়ে আমরা শুরু করছি। আর কোনটা নিয়ে কথা বলা আছে? পাল, পাল হচ্ছে এখানে মেন সাবজেক্ট। তাহলে এটাকে সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে, কারণ এখানে ডাজ আছে, ডাজ থাকলে মিনের শেষে এস বসবে, তাহলে মিনস। এটা হচ্ছে আমাদের উত্তর। এ ডার্ক ক্লাউড অর কভারিং অফ মিস্ট। হু ইজ দ্য পোয়েট অফ দিস পোয়েম, পোয়েটের নাম। তাহলে হুয়ের জায়গায় উত্তরটা লিখে দিই, কি নাম? এমিলি ব্রন্টি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, হুয়ের জায়গায় লিখলেই হয়ে যাবে। ঠিক আছে,
অথবা ঘুরিয়ে লেখাই যায়। আমাদের সাবজেক্ট আমরা বানাবো দ্য পোয়েট অফ দিস পোয়েম, তারপরে ইজ, তারপরে নামটা লিখে দেবো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়াচ, হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়াচ, সাবজেক্ট হচ্ছে দ্য স্পিকার, লিখলাম। ডাজ থাকলে ওয়াচটা কি হবে, ওয়াচেস, ওয়াচেস। আচ্ছা, কি ওয়াচেস করছে, এটা হচ্ছে আমাদের উত্তর, দ্য ক্লাউডি ইভিনিং, যেটা কি হয়, ফল আফটার আ ডে অফ রেইন, একদিনের বৃষ্টির পর যেটা নর্মালি দেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আনসিন, আনসিন সোশ্যাল মিডিয়া। Today, social media has evolved into one of the most powerful and influential force in the world. তাহলে আজকের বিশ্বে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট পাওয়ার রয়েছে। ব্যাস, এটাই আমার কমন সেন্স, এইটুকু বুঝলেই হবে, পুরো যে ওয়ার্ড মিনিং সব বুঝতে হবে এমন কোনো ব্যাপার নেই। ইট হেল্পস নট অনলি পিপল টু কমিউনিকেট উইথ ইচ আদার বাট অলসো বিজনেসেস টু রিচ আউট টু দেয়ার টার্গেট অডিয়েন্স থ্রু অ্যাডভার্টিজমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনস। তাহলে দেখো, এটা শুধুমাত্রই যে মানুষের মধ্যে কমিউনিকেট করে, একে অন্যের সাথে কথা বলতে পারে, শুধু এটা নয়, এটার মাধ্যমে এখন বিজনেস গ্রোথ হয়েছে। মানে আমি যে জিনিসটা বিক্রি করি, আমি চাই আমার এই জিনিস যাদের প্রয়োজন তাদেরকে আমি খুঁজতে চাই, তো সেটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় তো সব ধরনের মানুষই থাকে। ঠিক আছে, তোর পাড়ায় ধর তোর কাছে যেটা আছে, তোর পাড়ার লোকের দরকার নেই, ওই পাড়ার লোকের দরকার আছে, সোশ্যাল মিডিয়ায় দিলে ওই পাড়ার লোক তোর কাছ থেকে এসে নিয়ে যাবে। তাহলে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় বিভিন্ন অ্যাড এবং ক্যাম্পেইনের মধ্যে দিয়ে। তো কিভাবে সেগুলোর মধ্যে দিয়ে অ্যাড কিভাবে দেওয়া হয়, ব্লগ পোস্ট করা হয়, ওই যে লেখা বিভিন্ন ছবি দিয়ে, ভিডিও ব্লগস বানানো হয়, ইউটিউব ভিডিওস, রিলস হেল্প বিজনেস রিচ নিউ অডিয়েন্সেস অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্মস ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড রিকগনিশন। ঠিক আছে, এই বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু পৌঁছানো যায়। ওয়ান্স পাবলিশড দিস রিমেইন অন দ্য ইন্টারনেট indefinitely, which means they continue to work for a business, drawing in new customers even months or years later. কি বলা হচ্ছে, দেখো, কোনো একটা ভিডিও যদি তুমি একটা মার্কেটিং কোনো ভিডিও যদি ইউটিউবে আপলোড করো বা ফেসবুকে আপলোড করো, সেটা কিন্তু ইনডিফিনাইট বললো না যে সারা জীবনের জন্য থেকে যাবে, কোনো টাইম লিমিট নেই যে এইটুকু সময়ের পর সেটা ডিলিট হয়ে যাবে। তার মানে কি, তুমি একটা জিনিস মার্কেটিং করে দিয়েছো, এবার ওই ভিডিওটা আস্তে আস্তে ভিউ হবে, মানুষ দেখতে থাকবে, তোমাকে তো বারবার পরিশ্রম করতে হচ্ছে না, ওই একটা দিয়েই মার্কেটিং হয়ে চলেছে। মানে তুমি তোমার টার্গেটেড অডিয়েন্সের কাছে যেতে পারবে। বিসাইড দিস, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন প্লেইং আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য এডুকেশন সেক্টর। মানে এই সমস্ত কিছুর পাশাপাশি এডুকেশন সেক্টরেও কিন্তু সোশ্যাল মিডিয়া একটা পাওয়ারফুল প্রভাব ফেলেছে। ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল অফারিং লেসন্স অন এভরিথিং ফ্রম ম্যাথস টু আর্টস টু কোডিং প্ল্যাটফর্মস লাইক Reddit provides discussion forum and communities where students can ask questions and exchange knowledge. কি বলা হচ্ছে, যে ইউটিউব কিন্তু হোস্ট করছে, অনেক চ্যানেল ইউটিউব খুলতে দিচ্ছে, সবাইকে চ্যানেল খুলতে দিচ্ছে, এবং সেখানে দেখো অঙ্ক থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে কোডিং ডিকোডিং সমস্ত কিছু শেখা যাচ্ছে ইউটিউব থেকে। আর কি, এছাড়াও স্টুডেন্টরা যে রেডিট নামক এই ধরনের প্ল্যাটফর্ম থেকে অনলাইনে পড়তে পারছে, যে সামনে টিচার রয়েছে, তুই তোর কারোর বাড়িতে গিয়ে পড়াচ্ছিস, ঠিক ওই রকম বাড়িতে যেতে হবে না, বাড়িতে বসে তুই তাকে সামনাসামনি পড়াতে পারবি, তার খাতা দেখতে পারবি, মানে অনলাইনে আর কি। সমস্ত কিছু এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করছে সোশ্যাল মিডিয়া, তাই তো? এটা কি সোশ্যাল মিডিয়া সম্বন্ধে হচ্ছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়া হ্যাজ নেগেটিভ সাইডস অলসো, এটা তো থাকবেই লাস্টে। সোশ্যাল মিডিয়ায় এত ভালো কিছু বললাম, নেগেটিভ দিকও আছে। ইট অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন দ্য পারসন, পুরোপুরি ডিপেন্ড করছে একটা মানুষের ওপর, অ্যান্ড হাউ হি অর সি ওয়ান্টস টু ইউজ ইট, সে কীরমভাবে এটাকে ব্যবহার করতে চায়। এই লাস্ট লাইন হচ্ছে পুরোটার হচ্ছে মেন জিনিস, মানে এটাকে তুমি কিভাবে ব্যবহার করতে চাও তার উপর ডিপেন্ড করছে সব কিছু। মানে এটা তোমাকে ভীষণ হেল্প করতে পারে, আবার তোমাকে পুরো খেয়ে শেষ করে দিতে পারে, বোঝা গেল? দুটোই এখানে হতে পারে। তাই এটা পুরো ডিপেন্ড করছে মানুষটার ওপর, তুমি ফোনটা নিয়ে কি করছো তার উপর ডিপেন্ড করছে। দেখা গেলো তুমি পড়াশোনা নয়, তুমি আর কোনো একটা কাজ হয়তো শেখার চেষ্টা করছো, সেটা নিয়ে বিজনেস করবে, তার জন্য ফোনটা ইউজ করছো, তোমার ওইটাই দরকার, ওই কাজটা শেখাই দরকার, তোমার দরকার নেই পাশের পাড়ায়
কে কাকে মারছে, ওটা জানলে তোমার কাজে কোনো ইমপ্রুভমেন্ট বা কিছু তো হবে না, তাই না? তো আমরা কি করছি, যখন ওরকম টাইপের কিছু চলে আসছে দেখছি, আর সোশ্যাল মিডিয়া ওরকম টাইপের আরও জিনিস আমাদের কাছে দিচ্ছে, আমরা দেখছি, আমাদের আলটিমেট টাইম নষ্ট হচ্ছে, আমরা আমাদের কাজ থেকে ফোকাস সরে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পুরোটাই ডিপেন্ড করছে মানুষের ওপর, সে কিভাবে চাইছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া হ্যাজ নো রোল ইন এডুকেশন সেক্টর। কি ভয়ানক কথা বলছে, এডুকেশন সেক্টরে কোনো রোলই নেই। তাহলে এটা ভুল তো? ফলস। সোশ্যাল মিডিয়া হ্যাজ আ পাওয়ার টু প্রোভাইড স্কোপ অফ কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের একটা স্কোপ সোশ্যাল মিডিয়া থেকে আমরা পাই, এটা তো ট্রু। কমিউনিকেশন মানে আলাপচারিতা, কথাবার্তা, আদান প্রদান, এগুলো। দেখো, ইউটিউব ভিডিওস, রিলস হেল্প, ঠিক আছে, দিয়ে এখান থেকে এটুকু আমরা টেক্সট থেকে লিখলাম। বিজনেসেস ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড রিকগনিশন, এটা আমরা লিখে দেবো। ডিসকাশন ফোরাম ক্যান বি প্রোভাইডেড বাই প্ল্যাটফর্ম লাইক রেডিট। রেডিট হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে ডিসকাশন করা যায়, সামনাসামনি ভিডিও কলিংয়ে পড়ানো যায়, এই হচ্ছে ব্যাপার। দেখো, দুটো প্রশ্ন উত্তর রয়েছে, ভালো করে বুঝে নাও। হোয়াট ডাজ ইউটিউব হোস্ট? ইউটিউব কি হোস্ট করে? এটা তো পুরো টেক্সট থেকেই পেয়ে যাব। এই যা লেখা হয়েছে, ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল, কোথায়, এই যে ইউটিউব হোস্ট কাউন্টলেস চ্যানেল, এখান থেকে পুরো এটা যেখানে কমপ্লিট হচ্ছে লিখে দেবো, ঠিক আছে? অনেকটাই লেখা যায়, এই পর্যন্ত লিখলে হবে, এই প্ল্যাটফর্ম পর্যন্ত লিখে দেবো। আচ্ছা, হাউ ডাজ সোশ্যাল মিডিয়া হেল্প বিজনেস টু রিচ আউট টু দ্য টার্গেট অডিয়েন্স? টার্গেট অডিয়েন্সের কাছে যেতে কীভাবে সোশ্যাল মিডিয়া সাহায্য করে? তাহলে সোশ্যাল মিডিয়া হেল্প করে বিজনেস রিচ আউট দেয়ার টার্গেট। দেখো, এই যে ইট হেল্পস আছে না, ইট মানেই সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া হেল্পস। তো এটা যা আছে এখান থেকে ডাইরেক্ট লেখা যায়, ইটের জায়গায় সোশ্যাল মিডিয়া দিয়ে এটাকে মোটামুটি ফুল স্টপ পর্যন্ত করাই যায়, যে সোশ্যাল মিডিয়া হেল্প বিজনেস রিচ আউট টু দেয়ার টার্গেট অডিয়েন্স থ্রু অ্যাডভার্টিজমেন্ট, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ব্লগ পোস্ট, ভিডিও ব্লগস, ইউটিউব ভিডিওস অ্যান্ড রিলস, তাই তো? এখন কিছু যদি শেখার জন্য ইউটিউবে সার্চ করি কিছু জিনিস, প্রথমে কি দেয়, বড় ভিডিও দেয়ই না, রিলস। মানুষের ধৈর্য খুব কম এখন, মানুষ বলছে আমি 1 মিনিটও দেখতে পারবো না তোমার ভিডিও, আমার সময় নেই, কারণ তোমার মতো কত ভিডিও অপেক্ষা করছে। তুমি যদি কিছু বলতে পারো 1 মিনিটে বলো তো, নাহলে যাই গেলাম আমি। আগে কোনো একটা কিছুর জন্য বড় ভিডিও আসতো, সুন্দর করে সে বোঝাতো, 15 মিনিট 20 মিনিট ধরে মানুষ ধৈর্য ধরে দেখতো, কারণ মানুষের কাছে অপশান ছিল না তো, ওরকম তো আর বেশি ছিল না। আর এখন সবাই কোনো টপিকে হাজারো লোক হাজারভাবে, তো মানুষের হাতে সময় নেই। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চলো কি করে করব। ড্যাশ জয়েন্ট স্টাডি ওয়াজ অর্গানাইজড। দেখো, কোনো একটা জিনিস শুরু হলে, আর্টিকেল বসাতে হলে আমরা এ দিয়ে শুরু করব, কারণ আমার এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, তো কিছু বুঝতে পারছি না। তো জয়েন্ট স্টাডি সম্বন্ধে যদি আরেকবার কোথাও পাই তখন দা বসিয়ে দেবো, তাহলে এ দিয়ে শুরু হবে। আচ্ছা, এই জায়গাটা আমি বাই বসিয়েছি কেন? দেখো, আমরা জানি ভয়েস চেঞ্জে ওয়াজ ওয়ার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই দিয়ে আমরা সাবজেক্টের লাস্টে লিখে দিই। তাহলে যখনই আমরা দেখবো হেল্পিং ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম আছে, তারপর যদি শূন্যস্থান চায় আমরা বাই বসাবো, কারণ এর প্যাসিভে রয়েছে। আচ্ছা দেখো, মন্ডে, বারের আগে কি বসে? অন বসে, অন লাস্ট মন্ডে। আমি পুরোটা পড়িনি, জানি না এর বাংলা মানে কি, আমি শুধু দেখলাম কিছু ওয়ার্ড। দ্য চিলড্রেন ওয়ার রিলিজড, চিলড্রেনগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে। দেখো, চিলড্রেনরা কিন্তু কাউকে রিলিজ করেনি, ওদেরকে রিলিজ করা হয়েছে, ওরা প্রথমে রয়েছে, ওরা কিন্তু কোনো কাজ করছে না, তাহলে ওরা সাবজেক্ট নয়, ওরা কি অবজেক্ট। অবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েস। আমাদের করতে হবে অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভে কি হয়, যদি ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম থাকে, ভার্বের শুধু সেকেন্ড ফর্ম হবে, হ্যাঁ, আর শুরুতে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। আমরা তো এখানে কোনো সাবজেক্ট দেখতেই পাচ্ছি না, বুঝে নিতে হবে বাচ্চাগুলোকে কারা ছাড়তে পারে, তারা অথবা কোনো অথরিটি, তারা অথবা অথরিটি। তো আমরা তারা লিখে দেবো, দে, তারা ছেড়েছে, দে রিলিজ দ্য চিলড্রেন, অথবা দ্য অথরিটিস। যেমন আমি যদি তোমাদেরকে ছাড়ি, আমি অথরিটি, স্কুল যদি তোমাদেরকে ছাড়ে, স্কুল অথরিটি, সবই অথরিটি, যাদেরকে পরিচালনা করছে তারাই হচ্ছে অথরিটি। তো আমরা দে ইউজ করতে পারি অথবা অথরিটিস ইউজ করব, ঠিক আছে। হি টোল্ড আ ফানি স্টোরি, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো, হি টোল্ড আ ফানি স্টোরি, সে বলেছে একটা ফানি স্টোরি,
সে বলেছে একটা স্টোরি যেটা ফানি, ওই যেটা ফেটা আনলে একটু কমপ্লেক্স হয়ে যায়। তো নর্মালি সে কি বলেছে বলতো, সে বেচারা বলেছে একটা স্টোরি, সে বলেছে স্টোরি। এবার স্টোরিটা কেমন, ফানি। স্টোরিটা ফানি হলে আর কি করা যাবে, তো স্টোরিটার সম্বন্ধে হুইচ আসলো, হুইচ ওয়াজ ফানি, যেটা ছিল ফানি, কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে, হুইচ তারপর ভার্ব। ঠিক আছে, এবার দেখো এখানে ওয়াজ বসালাম, তুমি যদি ভুল করে ইজ বসিয়ে দাও কি হবে, কাটা হয়ে যাবে। কেন, কারণ এখানে টোল্ড আছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বসাতে হবে। যদি এখানে টেল থাকতো বা টেলস থাকতো তাহলে এটা কি হতো, ইজ হতো। একটু টেন্সটা বুঝবো যে একটা সেন্টেন্সের যতক্ষণ না শেষ হচ্ছে তার মধ্যে একই টেন্স চলে, টেন্স চেঞ্জ হয় না। রতন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটা কি করতে হবে, ডিগ্রি চেঞ্জ করেছি না আমরা, ডিগ্রি চেঞ্জ গ্রামার ক্লাসে করিনি? আচ্ছা, কি করতে হবে আমাদেরকে, কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনামূলক। দেখো ডিগ্রি চেঞ্জ কম্পারেটিভ করতে হবে কোনটাকে, সুপারলেটিভ, এটা তো সুপারলেটিভ আছে। নর্মালি পরিবর্তন হয় হচ্ছে এইটুকু পার্ট, বাদ বাকি যা আছে তাই থাকে। তাহলে রতন ইজ ইন আওয়ার ক্লাস, তাহলে চেঞ্জ হলো কি, এইটুকু। কি চেঞ্জ হলো ভালো করে দেখি, ছিল টলেস্ট, আর টলেস্টের জন্য দা এসছে, আমি এখন করব কি কম্পারেটিভ, তাহলে টলটা হয়ে যাবে টলার। তাহলে এই দুটোকে সরিয়ে আমি কি করব, টলার আনবো, টলার হলো। কম্পারেটিভে ইয়ার আসলে তারপরে দেন আসে, টলার দেন। এবার এখানে ওয়ান অফ যখনই থাকবে তখন আমরা মোস্ট আদার এই ওয়ার্ডটা ইউজ করব, মোস্ট আদার। আর এখানে আমাদের বয় বলা হচ্ছে, বয়েজ বলা হচ্ছে, তাহলে বয়েজ ওয়ার্ডটা ইউজ করে দেবো। একটু পরিবর্তনটার দিকে মাথায় রাখতে হবে। দেখো রতন ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের মোস্ট আদার বয়েজের থেকে রতন কিন্তু অনেক লম্বা, মানে বেশিরভাগ ছেলেদের থেকে। আচ্ছা, এবার কি আছে আমাদের, ফেজাল ভার্ব। রিমেম্বার্ড মানে কি, স্মরণ করা, এটাকে কি বলে, কল আপ করা, কল আপ। তো রিমেম্বার্ড আছে পাস্ট টেন্স, তাহলে এটা হয়ে যাবে কলড আপ। ফেজাল ভার্ব মানে কি, একটা ভার্ব আর একটা প্রিপোজিশন, একটা ভার্ব একটা প্রিপোজিশন নিয়ে ফেজাল ভার্ব হয়। তো এখানে ভার্ব পরিবর্তন হলে এখানে প্রিপোজিশনের তার ফর্ম চেঞ্জ হয় না, শুধু ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এস্টাবলিশ মানে সেট আপ করা, এস্টাবলিশড পাস্ট টেন্স, সেটের পাস্ট ফর্মও সেটই হয়, সেট একবার হয়ে গেলে সেটই থাকে সেটা। তো এটা তো আমরা জানি, এরকম কিছু সিনোনিম থাকবে যেটার মানে এরকম কিছু ওয়ার্ড থাকবে যেটা সিনোনিম আমাদের আনসিন প্যাসেজে রয়েছে। অ্যাকনলেজমেন্ট, এটাকে কি বলে, রিকগনিশন। ঠিক আছে, অ্যাকনলেজ করা। আচ্ছা, গোলকে কি বলে, টার্গেট বলে। সেগমেন্টকে কি বলে, সেক্টর। আর এখানে ইম্পর্টেন্ট, এটাকে কি বলবো আমরা, ইনফ্লুয়েন্সিয়াল বলতে পারি। দেখো এগুলো আমি কোথা থেকে লিখলাম, আমি আনসিন থেকে লিখেছি, এগুলো নিজেরা একটু পড়ে একটু সেন্স বুঝে এগুলো করতে হবে, এগুলোর জন্য ভয়ানক নাম্বার পাওয়া যায়। দেখো আমি বলি ইনফ্লুয়েন্সিয়াল মানে কি, ইনফ্লুয়েন্সিয়াল মানে একটা পাওয়ারফুল কিছু একটাকে বোঝায়। ইম্পর্টেন্ট মানেও ওই রকম টাইপের, সিনোনিম বলেছে তো, তুমি যদি সিগনিফিক্যান্ট লেখো একই টাইপের, ওটাও সিনোনিমের মধ্যে পড়ে, ওটা লিখলেও সম্ভবত হবে। ঠিক আছে, এটাও হবে ওটাও হবে। ওটাও সিনোনিম মানে কি, সিনোনিম মানে এটার একমাত্র এটাই হয় এমনটা কোনো ব্যাপার না, এটা অনেক কটা ওয়ার্ড আছে যেটা এটার সাথে মোটামুটি যায়, সেগুলো সবই হচ্ছে এর সিনোনিম। আচ্ছা, এবার আমাদের রাইটিং স্কিলে কি দিয়েছে, সিলেকশন। আচ্ছা, স্কুলের ফুটবল টিম তৈরি হবে, তার জন্য সিলেকশন, তাই তো। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্টস অন হাউ আ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন আ স্কুল। একটা স্কুলে ফুটবল টিম কী করে সিলেক্ট করা হয়। তো আমরা প্যারাগ্রাফ লিখতে বলেছে, তো আমরা একটা হেডিং দেবো সুন্দরভাবে, সিলেকশন অফ আ স্কুল ফুটবল টিম। দেখো স্কুলের এস বড় হাতের, ফুটবলের এফ বড় হাতের, টিমের টি বড় হাতের, সিলেকশনের এস বড় হাতের দিয়ে সুন্দর করে এটা লেখা হয়েছে। ঠিক আছে, যাদের প্রয়োজন হবে এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আর তোমরা যারা ক্লাস করছো তোমরা এই পিডিএফটা উত্তর সমেত পেয়ে যাবে। ঠিক আছে, পরের দিন আমরা তাহলে কত নম্বর ক্লাস করব, 4 নম্বর। পরের দিন আমাদের 4 নম্বর সেট আমরা করব। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নবিচিত্রা 4 নম্বর সেট সবাই বাড়ি থেকে করে নিয়ে আসবে, এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের একটা সাজেশন দেবো, যে সাজেশনের মধ্যে সব কিছু থাকবে উত্তর সমেত। আজকে ক্লাস এখানেই।